নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন আর পড়াশোনার মধ্যে রয়েছেন অবশ্যই। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনাদের অনুরোধ ছিল সেটা হচ্ছে প্রত্যেকটা ইউনিট সম্পর্কে বলতে। এবং আজকে আমাদের আলোচনা হবে হচ্ছে অলংকারবাদ, রীতিবাদ, রসবাদ, ধ্বনিবাদ, চিত্রকাব্য, ঔচিত্য, বক্রবাদ, এই যে পর্বটা রয়েছে ভারতীয় পাশ্চাত্য কাব্যতত্ত্বের, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং এই আলোচনাটা শোনার পর যদি আপনারা এভাবে পড়াশোনাটা করেন, তাহলে মনে হয় না আমার এই পার্টটা নিয়ে আপনাদের খুব বেশি সমস্যা হবে। প্রথমেই চলে আসি ভারতীয় পাশ্চাত্য কাব্যতত্ত্বের ফার্স্ট যে পার্টটা, যেটা হচ্ছে অলংকারবাদ, রীতিবাদ, রসবাদ, ধ্বনিবাদ, চিত্রকাব্য, এই জায়গাটা। এখান থেকে প্রথমত বলে দিই, আপনাদের তো সবই পড়তে হবে, কারণ অলংকারবাদ, রীতিবাদ, রসবাদ প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন আসে। কিভাবে পড়তে হবে, কোন কোন জায়গাগুলো পড়তে হবে, সেগুলো আমি বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে উজ্জ্বল নীলমণিও তাই, অ্যারিস্টটলের পোয়েটিক্সও তাই। আচ্ছা, প্রথমে চলে আসি হচ্ছে অলংকারবাদ। এই যে পার্টটা রয়েছে না, অলংকারবাদ, ঋষিবাদ, রীতিবাদ, রসবাদ, ধ্বনিবাদ, এই যে পার্টটা রয়েছে, এখান থেকে আমরা কিন্তু বেশ প্রশ্ন আসতে দেখা যায়। কিরকম ধরনের প্রশ্নগুলো আসে, চারটে অপশন দিয়ে দেয় এবং দিয়ে আমাদেরকে বেছে নিতে বলে যে কোনটা শুদ্ধ। চারটে কি পাঁচটা দিয়ে দিয়ে আমাদের বলতে বলে যে কোনটা হচ্ছে শুদ্ধ, সেটা বিচার করে লেখো। এইবার অলংকারবাদের মূল প্রবক্তাকে, সেটা আমাদের জানতে হবে। রীতিবাদের মূল প্রবক্তাকে, রসবাদের কে, ধ্বনিবাদ, চিত্রকাব্য, ঔচিত্যবাদ, বক্রোক্তিবাদ, এগুলোর মূল প্রবক্তাকে রয়েছেন, সেগুলো জানতে হবে। নেক্সট হয়েছে মানে অলংকার বাদ নিয়ে কারা কারা আলোচনা করেছেন। যেমন ভামহ আলোচনা করেছেন, ভরত প্রথমে কি বলেছেন, তারপর ভামহ কি বলছেন, সেটাকে নিয়ে দণ্ডী কি বলছেন, ঠিক আছে। বা অলংকার সম্পর্কে ভামহর বক্তব্যটা কি, এরপরে হচ্ছে দণ্ডীর বক্তব্যটা কি, উদ্ভটের বক্তব্যটা কি, এই বিষয়গুলোকে জানতে হবে। তাদের উক্তিগুলোকে জানতে হবে। যেমন এবারই দিয়েছিল সম্ভবত কাব্যম অলঙ্কারাত, এরকম ধরনের প্রশ্ন আই থিঙ্ক দিয়েছিল। সংস্কৃত যে শ্লোকগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু প্রশ্ন করবে যে এটা কার বক্তব্য, ঠিক আছে। এটা একটা প্রশ্ন আসার জায়গা হচ্ছে এখান থেকে। নেক্সট হচ্ছে মূল যে জায়গাগুলো, রীতিবাদ সম্পর্কে দণ্ডী কি বলছেন, দণ্ডী কোন কোন রীতিকে প্রাধান্য দিয়েছেন, রাজশেখর কোন কোন রীতিকে প্রাধান্য দিয়েছেন, বৈদর্ভী রীতিকে কে নিয়ে এসেছেন, ঠিক আছে। তারপরে হচ্ছে পাঞ্চালী রীতির কথা কে বলছেন, এই জায়গাগুলোকে জানতে হবে। নেক্সট হচ্ছে তার সাথে সাথে হচ্ছে আমাদেরকে এটা জানতে হবে যে যে শ্লোকগুলো রয়েছে সংস্কৃত, কে সেই কথা বলেছেন। যেমন আগেরটায় দেখলাম কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাত, এটা কার বক্তব্য, এবারই পরীক্ষায় কিন্তু এসেছিল। তাহলে এই ধরনের বিষয়গুলোকে জানতে হবে, ঠিক আছে। নেক্সট চলে আসছি রসবাদ। রসবাদের ক্ষেত্রেও তাই, যেটা হচ্ছে অভিনবগুপ্ত, আনন্দবর্ধন, রসবাদী যারা রয়েছেন, যেমন এর কিছু ভাগ রয়েছে ভুক্তিবাদ, ভট্টলোল্লটের ভুক্তিবাদ, এই যে বিষয়গুলো, ভট্টনায়ক, কার কোন বাদ, ভুক্তিবাদটা কার, এই বিষয়গুলো, ঠিক আছে। আহ তারপরে হচ্ছে নেক্সট আমরা চলে আসি, এগুলো জানতে হবে এবং যদি কোনো বিখ্যাত উক্তি থাকে সেগুলোকেও জানতে হবে। নেক্সট ধ্বনিবাদের ক্ষেত্রেও তাই, আনন্দবর্ধনের কথা আমরা জানি, তিনি বিখ্যাত ধ্বনিবাদী, সেই জায়গাটা জানতে হবে। তার যদি কোনো বিশিষ্ট কোনো শ্লোক থেকে থাকে, কোনো লেখা থেকে থাকে, সেই জায়গাটা জানতে হবে। চিত্রকাব্য থেকে কিন্তু প্রশ্ন এসেছে, যেই সময় মানে করোনার টাইমে যখন পরীক্ষা ছিল, সম্ভবত 2020-21-এ, সেই সময় দেখা গেছে সে তার যে প্রিভিয়াস ইয়ার আপনারা যদি খুলে দেখেন, চিত্রকাব্য থেকে কিন্তু বেশ প্রশ্ন এসছে। কে চিত্রকাব্যকে অধম বলেছেন, কে চিত্রকাব্যকে স্বীকার করছেন, চিত্রকাব্যকে মর্যাদা দিচ্ছেন কে, এই জায়গাগুলো থেকে প্রশ্ন। ঔচিত্য থেকেও তাই, বক্রোক্তিবাদ থেকেও তাই। এই হচ্ছে একটা পার্ট পড়ার। দ্বিতীয় পার্ট যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই যে আলংকারিকরা এসেছেন, অর্থাৎ ভরত,
কত শতাব্দীতে এসেছেন? ষষ্ঠ শতাব্দীতে এসেছেন। ভামহ কত শতাব্দীতে এসেছেন? উদ্ভট কত শতাব্দীতে এসেছেন? কে কত শতাব্দীতে এসেছেন এটা জানতে হবে। এটা একটা লিস্ট বানাবেন, ঠিক আছে? আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। ধরুন এই জায়গাটায় বলছি, ঠিক আছে? এখানে আপনি নাম লিখবেন ভরত, এখানে হচ্ছে ভামহ, এখানে হচ্ছে উদ্ভট, রুদ্রক, হ্যাঁ এরকম সব নাম লিখবেন। লিখে হচ্ছে এখানে তো ধ্বনিবাদী মানে যারা রয়েছেন তাদের নাম লিখলেন। এখানে একটা দাগ দিয়ে দিলেন, দিয়ে হচ্ছে এখানে লিখবেন কত শতাব্দী, হয়তো ভরত ষষ্ঠ শতাব্দী, তাহলে এখানে লিখলেন ষষ্ঠ শতাব্দী। আবার একটা দাগ দেবেন, দাগ দিয়ে এখানে ভরতের যে বইটার নাম সেই বইটার নাম এখানে লিখবেন, ঠিক আছে? আবার এখানে ভামহ, ভামহ কত শতাব্দী, শতাব্দীটা লিখবেন, এখানে তার বইয়ের নাম লিখবেন। তারপরে উদ্ভট, সে যদি অষ্টম শতাব্দী হয় তাহলে অষ্টম শতাব্দী, উদ্ভটের বইয়ের নামটা কি, কাব্যলঙ্কা, সূত্রবৃত্তি সামথিং, সেটা কিন্তু এভাবে লিখতে হবে। তাহলে এইভাবে একটা ছক তৈরি করুন, ঠিক আছে? আমি বোঝাতে পারলাম আশা করি। তাহলে এইভাবে প্রত্যেকটা আলংকারিক বা প্রত্যেকটা রসবাদিকারী বলি, ধ্বনিবাদী যাই বলি না কেন, প্রত্যেকের নাম পরপর লিখবেন এবং সিরিয়াল ভাবে লিখবেন। যেমন প্রথমে যদি ভরত এসে থাকে তাহলে ভরত প্রথমে, অবভিয়াসলি ভরত প্রথমে এসেছিল তাই ভরত প্রথমে। তারপরে যদি ভামহ হয়ে থাকে তারপর ভামহ, মানে পরপর শতাব্দীগুলো লিখলে আপনাদের মনে রাখতে সুবিধে হবে, ঠিক আছে? এইভাবে স্ট্রাকচার করে পড়ুন। আমিও যখন পরীক্ষা দিয়েছিলাম আমি কিন্তু এভাবেই পড়েছিলাম। তাহলে চেষ্টা করুন এখানে লিখতে ভরত, এখানে হচ্ছে কত শতাব্দীতে এসেছেন, আর এখানে হচ্ছে তার বইয়ের নাম কি। তারপরে আরেকটা দাগ দিন, দিয়ে এবার ভরতের বলা যদি কোনো বিখ্যাত শ্লোক থেকে থাকে তাহলে সেই শ্লোকটা এখানে আপনি লিখুন, ঠিক আছে? তাহলে এখানে ভামহ, ভামহ তিনি কি বলবো, তিনি কত শতাব্দীতে এসেছেন লিখলাম সেকেন্ড রোটাতে। থার্ড রোতে লিখলাম হচ্ছে তার বইয়ের নাম কি, ঠিক আছে? নেক্সট আমি তার যে বক্তব্য, কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাত বা কিছু এই ধরনের যে কথাগুলো রয়েছে সেগুলো লিখলাম। এবার তিনি যদি বিশিষ্ট ধ্বনিবাদী হন তাহলে আমি এখানে ধ্বনিবাদী লিখবো ছোট্ট করে। আবার তিনি যদি বিশিষ্ট মানে রীতিবাদী হন তাহলে রীতিবাদী লিখবো, ঠিক আছে? মোটামুটি কারা কারা কিসের জন্য বেশি পপুলার সেটা তো আমরা পড়লেই বুঝতে পারছি। তাহলে সেই জায়গাগুলো কিন্তু আমরা লিখে রাখবো। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এইরকম ভাবে যদি আমরা করতে পারি যে এখানে আমরা নাম, এখানে কবে এসেছে, এখানে হচ্ছে তাদের বইয়ের নাম, এখানে হচ্ছে সেই বইতে মেনশন করা কোনো শ্লোক, ইম্পর্টেন্ট কোনো শ্লোক বা যে কোনো বইয়ের শ্লোক তিনি বলেছেন এরকম কিছু, এবং এখানে আমরা লিখে রাখলাম ছোট্ট করে ইনি হচ্ছেন রসবাদী, ইনি হচ্ছেন ধ্বনিবাদী, ইনি হচ্ছেন মানে চিত্রকাব্য নিয়ে আলোচনা করেছেন। এই একটা ছক যদি আমরা বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু অলংকারবাদের এই পার্টটা নিয়ে কিন্তু আমাদের অনেকটা সমস্যা মিটে যায়। কারণ আমাদের প্রশ্নই এরকম দেয়, বইয়ের নাম দিয়ে দেয়, ম্যাচ করতে হয়, বা কত শতাব্দীতে এসেছে ম্যাচ করতে হয়, বা শ্লোক দিয়ে দেয় ম্যাচ করতে হয়, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে। তাহলে এই একখানা যদি ছক আমি বানিয়ে নিতে পারি একটা কি দুটো পৃষ্ঠা মিলিয়ে, তাহলেই তো আমার এই পার্টটা কমপ্লিট হয়ে গেল, তাই না? তাহলে এইভাবে আপনারা পড়বার চেষ্টা করুন। আরেকটা বিষয় বলছি, এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ধরুন কি বলবো, ধরুন অলংকারবাদের ক্ষেত্রে আমি বলছি, অলংকারবাদী কোনো একজন রয়েছেন, তিনি একটা বই লিখেছেন, সেই বইয়ের যে পর্ব ভাগ করেছেন বা যে অধ্যায়ে ভাগ করেছেন সেটাকে তিনি অধ্যায় নাম দিয়েছেন। ধরা যাক ভরত, ভরত রসশাস্ত্র, তার দেখা গেছে যে তিনি সেখানে যে মানে বইয়ের যে পার্ট যেরকম ভাগ করা সেটাকে তিনি লিখেছেন পরিচ্ছেদ, ঠিক আছে? আবার দেখা গেছে পরবর্তী কোনো অন্য কেউ, ভামহ দেখা গেছে সেটার নাম অন্য কিছু দিয়েছেন, সেটার নাম দিলেন হয়তো কারক, এই ভাগ করাকেই। আবার আরেকজন তার নাম দিলেন অধিকরণ। হ্যাঁ, এই যে নামগুলো এগুলোও কিন্তু আমাদের জানতে হবে। তার মানে আরেকটা গ্যাপ দিয়ে মানে স্ল্যাশ দিয়ে আমি যদি এইভাবে লিখে দিই সেই নামগুলো, অর্থাৎ তারা যে বইগুলো লিখেছেন বইগুলোর যে পরিচ্ছেদ বিভাজন করেছেন সেটাকে অনেকে লিখছেন অধ্যায়, অনেকে লিখছেন পরিচ্ছেদ, অনেকে লিখছেন বর্গ, অনেকে লিখছেন পর্ব, অনেকে লিখছেন অধিকরণ, অনেকে লিখছেন কারক। এই যে এতগুলো নাম কে কোনটা মেনশন করছেন এটাও কিন্তু আমাদের জানতে হবে। প্রিভিয়াস ইয়ার প্রশ্ন কাটতে দেখবেন এটা কিন্তু চলে এসেছে, আগের বার বা তার আগের বার কিন্তু এই
কোশ্চেনটা এসেছে, এখানে 4 জন আলংকারিকের নাম দিচ্ছেন এবং এদিকে কিন্তু লেখা আছে কারক, অধিকরণ, পর্ব, অধ্যায়। তাহলে এবার হঠাৎ করেই লোকে ভাববে কি হলো, এটা কোথা থেকে এলো। তাহলে এইভাবে কিন্তু আমাদের জানতে হবে যে ইনি ভরত যে রসশাস্ত্র যে বইটা লিখেছেন সেটাকে তিনি পরিচ্ছেদে ভাগ করেছেন, তাহলে তার সঙ্গে পরিচ্ছেদকে মেলাতে হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। তাহলে এই স্ট্রাকচারটা যদি আপনারা বানিয়ে নিতে পারেন তাহলে পুরোপুরি কিন্তু এখান থেকে যে প্রশ্ন আসবে আপনার হাতের মুঠোয়। আশা করি বোঝালাম। কোনো জায়গা বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ আমাদের পড়াশুনোর নেট পড়াশুনো আর MA মাস্টার্স বা অন্যান্য পড়াশুনো কিন্তু সেম নয়। যখন আমরা কোনো কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দিতে যাই তার জন্য মাইন্ডসেট, তার জন্য প্রিপারেশন, কিরকম ধরনের প্রশ্ন আসছে, যারা পাশ করে গেছেন তাদের অভিজ্ঞতা থেকে জানা, প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করা, বারবার করে মক টেস্ট দেওয়া, কিভাবে পড়লে ইজিলি মনে রাখতে পারবো, এই জায়গাগুলো বোঝাটা কিন্তু খুব প্রয়োজন। ঠিক আছে, তাহলে এইটা আমি বলে দিলাম, আশা করি এই পার্টটা হয়ে গেল। নেক্সট আমি চলে আসছি হচ্ছে উজ্জ্বল নীলমণি। আচ্ছা, উজ্জ্বল নীলমণির পার্টে যেটা বলবো সেটা হচ্ছে নায়কভেদ প্রকরণ, হরিপ্রিয়া, নায়িকাভেদ এবং সিঙ্গারভেদ প্রকরণ, এই 4টে ভাগ রয়েছে। এবং উজ্জ্বল নীলমণির যে মূল টেক্সট বইটা রয়েছে সেই বইটাই পড়বেন, অন্য কোনো নোট ফলো না করাই ভালো, ভুল হতেই পারে। বাজার চলতি বইয়ের থেকে মূল যে টেক্সট বই রয়েছে বইয়ের নামগুলো আমি বলে দেব, দরকার হলে ডেসক্রিপশানে লিঙ্কগুলো রয়েছে, সেই লিঙ্কগুলোতে আপনারা জয়েন করে যাবেন। তাহলে আমার কাছে যদি এই বইয়ের কোনো PDF বা PPT থেকে থাকে আমি সমস্ত কিছু কিন্তু সেই গ্রুপগুলো যে রয়েছে, মানে হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক হোক আর টেলিগ্রাম হোক, সমস্ত জায়গায় আমি পাঠিয়ে দেব, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এর সম্পর্কে আমি যে আলোচনা করেছি সেই বইগুলো সম্পর্কে কি কি বই পড়বেন আপনারা, এর ডিটেল আলোচনা রয়েছে, কেন পড়বেন সমস্ত বিষয় বলা, সেই যে ভিডিওটা সেটারও প্লেলিস্টটা আমি শেয়ার করে দিচ্ছি ডেসক্রিপশনে। ঠিক আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন, তাহলে বুঝতে পারবেন কি বই পড়তে হবে। এখন পরবর্তীকালে আমি একটু বইয়ের নাম বলবো, আগে এই জায়গাটা আমরা শেষ করি। আচ্ছা, তাহলে নায়কভেদ প্রকরণ, হরিপ্রিয়া প্রকরণ, এখানে জিসটা বিষয়টা বুঝতে হবে। নায়কভেদ প্রকরণ বলতে কি বলতে চাইছে, এখানে কটা ভাগ করছে, ঠিক আছে, অনুকূল, শর্ট, ধৃষ্ট, এই যে ভাগগুলো, দক্ষিণ, অনুকূল বলতে কি বলতে চাইছে, অনুকূল বলতে যে মানে কি বলবো, যেমন রামচন্দ্র ছিলেন সীতার প্রতি কি বলবো, সীতার প্রেমিক, সীতার স্বামী, সীতা ছাড়া, সীতাই ধ্যান জ্ঞান তার কাছে, সে ছাড়া অন্য কোনো মেয়ের প্রাধান্য তার লাইফে নেই, এইরকম ধরনের কোনো পুরুষ তাকে আমরা অনুকূল বলছি। ঠিক আছে, আবার ধরা যাক কোনো পুরুষ যে নাকি অলরেডি, মানে এখানে পরকীয়া সম্পর্কে আমরা বলতে পারি যে হতে পারে তার ওয়াইফ রয়েছে এবং সে আবার আরেকটা সম্পর্কের মধ্যে জড়িত রয়েছে, বা একটা প্রেমিক তার রয়েছে আবার আরেকটা প্রেমিকার সঙ্গে সে জড়িত রয়েছে বা রিলেশনে রয়েছে। এইবার হয়তো আগের সম্পর্কটা নেই বা তার থেকে সে সরে এসেছে, কিন্তু তার যে দয়া, দাক্ষিণ্য, ভালোবাসা যাই হোক না কেন, সে কিন্তু পুরোপুরি মন থেকে সেখান থেকে সরে যেতে পারে না। তাহলে এই ধরনের যে নায়ক সেটাকে আমরা দক্ষিণ নায়ক বলবো। তাহলে এই যে জায়গাগুলো না, এগুলো এইভাবে পড়বেন, তাহলে ভুলবেন না। দেখুন, এরকম কোনো মানে নেই উজ্জ্বল নীলমণি মানে তার মানে আমাকে বোধহয় বাংলা সাহিত্যের উজ্জ্বল নীলমণি একদম খুব খটোমটো বিষয়ে খুব কঠিন, আমাকে খুব ওভাবেই পড়তে হবে, কোনো ম্যাটারই করে না। উজ্জ্বল নীলমণি ভীষণ সোজা। আজকের ডেটে, আজকের সম্পর্কে আমরা কত কিছু দেখতে পাই, এই স্বামী স্ত্রীর সম্পর্ক বলি, লিভ ইন রিলেশন বলি, বা ফ্রেন্ডশিপ রিলেশন বলি, নর্মালি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলি, এই যে সম্পর্কগুলো, এই প্রত্যেকটা সম্পর্কের মধ্যে কিছু ঘাত প্রতিঘাত, কিছু ভালো লাগা, কিছু মন্দ লাগা, এই যে বিষয়গুলো থাকে, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু উজ্জ্বল নীলমণির পুরো বিষয়টা, সিঙ্গার থেকে শুরু করে সিঙ্গারভেদ প্রকরণ, হরিপ্রিয়া প্রকরণ, নায়িকা ভেদ, নায়ক ভেদ, একদমই তাই। ওইভাবে যদি আমরা পড়ি না তাহলে কিন্তু আমরা কোনোদিন ভুলবো না। আপনি একটা ক্যারেক্টারকে ভেবে নিন যে এরকম, যেমন রামচন্দ্র বললেই কিন্তু আমরা বুঝতে পারি যে রামচন্দ্র একদম সীতার জন্যই সীতা অন্তপ্রাণ ছিলেন। আচ্ছা, এইরকম ধরনের কোনো পুরুষ, তার মানে আমরা তাকে অনুকূল বলবো। আবার হচ্ছে শর্ট বা ধৃষ্ট,
দেখা যাচ্ছে যে সে কি করছে, মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে, অন্যের সাথে সম্পর্ক রাখছে, এই ধরনের যে বিষয়গুলো সেটাকে আমরা শর্ট বলতে পারি। বা দৃষ্টর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার যে সম্ভোগ করার, ঠিক আছে, ফিজিক্যালি যে একটা অ্যাটাচমেন্ট, তার যে একটা চিহ্ন, সেটা পর্যন্ত সে নিয়ে আসছে, এই যে একটা ধৃষ্টতা, ঠিক আছে, এই যে বিষয়গুলো এইভাবে যদি আমরা ভাবার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা ভুলবো না। মানে এখানে এটা পড়তে না অনেকে খুব হেজিটেট বোধ করেন, অনেকে খুব হাসেন, মানে যেহেতু এটার মধ্যে অনেকটা ফিজিক্যালি পার্টও জড়িয়ে যায় মেন্টালির সাথে সাথে, যে কোনো প্রেম যে কোনো ভালোবাসা মেন্টালের সাথে সাথে কিন্তু ফিজিক্যালও আছে, এটা খুব স্বাভাবিক। এটা একটা মানে কি বলবো, ন্যাচারাল কল্ড, মানে প্রাকৃতিক একটা চাহিদা বলতে পারি আমরা, তাই তো, একে আমরা অস্বীকার করতে পারি না। তাহলে এটাতে যদি আমরা লজ্জা পাই তাহলে আপনি পরবর্তীকালে আপনি নিজেও পড়াটা বুঝবেন না, আপনি কাউকে পড়াতেও পারবেন না, ঠিক আছে। মানে এই জন্য আমি বলি প্রথমত আমাদের যে স্কুল কলেজের শিক্ষাগুলো না, সেখানে কিছুটা হলেও এর ধারণাগুলো জানাটা খুব প্রয়োজন। কিছু সেই শিক্ষাগুলো আমাদের দেওয়া হয় না, এর ফলে আমাদের কি হয়, মানে সেক্স এডুকেশনের ক্ষেত্রে অনেকটা মানে লজ্জা, ভীতি, এই বিষয়গুলো কাজ করে। এগুলো জোরে বলা যায় না, এগুলোকে চেপে বলতে হয়, অন্যরকম কথা দিয়ে বলতে হয়। এই ধরনের কিন্তু আমরা একটা সোসাইটিতে বাস করছি, এবং যার ফলে কি হয়, একটা জেন্ডার ইকুয়ালিটি আসছে না কিন্তু, মানে কোথাও ছেলে বলে এটা বলা যাবে না, মেয়ে বলে এটা বলা যাবে না, এইরকম একটা ব্যাপার দাঁড়াচ্ছে। কিন্তু কেন আমরা প্রত্যেকে সবটা জানবো না, ঠিক আছে, যেই বয়সে যতটুকু জানা দরকার ততটুকু জানানো কিন্তু প্রয়োজন বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে। এবার এক্ষেত্রে আমরা যখন উজ্জ্বল নীলমণি পড়বো তখন আমরা মানে মাস্টার্স পড়ে নিয়ে যথেষ্ট বড় হয়ে গেছি, এখন আমরা প্রেম রিলেশন সম্পর্কে মোটামুটি প্রত্যেকেরই কিছু না কিছু ধারণা রয়েছে, সে কেউ সিঙ্গেল থাকলেও তাই, আর ম্যারিড হলেও তাই, যে কোনো পর্যায়ে হোক না কেন। আমরা যদি এইভাবে বোঝার চেষ্টা করি, পড়ার চেষ্টা করি যে নায়ক ভেদ মানে আচ্ছা এরকম নায়ক, যখন আমরা নায়িকা ভেদ পড়ছি না, কোনো নায়িকা যেমন মুগ্ধা, মধ্যা, প্রগল্ভা, তাহলে মুগ্ধা নায়িকা কিরকম হচ্ছে, মুগ্ধা নায়িকার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে সে একটু ধরে নিই আমরা একটা অল্প বয়সী কোনো মেয়ে, আমরা একটা ইমাজিন করি যে একটা 14-15 বছরের বা 16 বছরের কোনো একটা মেয়ে, যে মানে যে এখনো তার শরীরের দিক থেকে এবং মনের দিক থেকে কোনোভাবেই পুরোপুরি মানে যুবতী হিসাবে গড়ে ওঠেনি, অতটা ম্যাচিওর্ড হয়নি, এইরকম কোনো মেয়ে, ধরা যাক কৃষ্ণ, এখানে কৃষ্ণ নিয়ে বোঝানো হয়েছে, বা আপনি নিজেকেই ভাবুন বা অন্য কাউকে ভাবুন, যে তার সাথে অন্য একটা ছেলের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। এইবার সেক্ষেত্রে দেখা গেল সেই মেয়েটার মধ্যে আমরা কি কি বৈশিষ্ট্য দেখতে পাবো, স্বাভাবিক তার মধ্যে মানে রতি বামা হবে, অর্থাৎ তার রতি যে বিষয়টা, ঠিক আছে, সেটার থেকে সে একটু দূরেই থাকবে, সে অতটা জানবে না, সখী বসা হবে, অর্থাৎ সখী বা বন্ধু বান্ধবের সঙ্গে চলা, ওই যে এজটা আপনি নিজে ইমাজিন করুন, আমরা যখন ছোট্টবেলায় ওই বয়সে ছিলাম, মোটামুটি 15, 14, 15 বছর বয়সে, তখন আমাদের মধ্যে একটা খেলা খেলা ব্যাপার ছিল না, যে স্কুল থেকে এলেও কতক্ষণে খেলতে যাব, আমাদের কাছে হয়তো ফোন ছিল না, মানে খুব গোল্ডেন মোমেন্ট ছিল সেটা, ফোন না থাকার ফলে আমি বলবো, ফোন থাকার ফলে এখনকার জেনারেশনটা নষ্ট হয়ে যাচ্ছে, ফোন ফোন নিয়ে চলছে, কিন্তু তখন আমরা স্কুল থেকে এলাম, আচ্ছা এবার খেলতে যাব, খেলে এসে পড়বো, এই যে একটা সবসময় খেলা খেলা ব্যাপার, বন্ধু যেটা বলছে বন্ধুর কথা শুনছি, বন্ধুর কথা ভাবছি, তার মানে আমাদের মনোবৃত্তিটা তখন কিরকম ছিল, সখী বসা। তাহলে একটা মেয়ে হিসাবে আপনি যদি নিজেকে কল্পনা করেন, আমি একটা মেয়ে এবং আমি 14-15 বছর বয়সে কিরকম ছিলাম, হ্যাঁ সখীদের সাথেই ঘুরে ঘুরে বেড়াতাম, তখন যেটা ছিলেন, আজকে যদি আপনার বয়স 25-26 হয় বা 27-28 বা 30 যাই হোক না কেন, তখনের মেন্টালিটি আর এখনের মেন্টালিটি নিশ্চয়ই আপনার সেম নয়। ঠিক তেমনি ভাবে তখন আপনার শারীরিক গঠন যতটুকু ছিল, এখনের আপনার শারীরিক গঠন ডেফিনেটলি সেম নয়, তাই তো, এটা আপনি নিজেই জানেন, ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রেও। তাহলে নায়িকা ভেদের ক্ষেত্রে আপনি নিজেকে ইমাজিন করুন যে আমি মুগ্ধা নায়িকা তখন ছিলাম যখন আমার বয়সটা ওরকম ছিল, তাহলে আমার মধ্যে কি কি বৈশিষ্ট্য ছিল। এইবার যখন আপনি মুগ্ধার বৈশিষ্ট্যগুলো পড়বেন না, রতি বামা, সখী বসা, বা চোখের জল ফেলছে, সে কেঁদে যাচ্ছে, সে মানে অভিমান করছে, মানে তার কষ্ট হচ্ছে, তার দুঃখ পাচ্ছে, কিন্তু সে সেটাকে জানাতে পারছে না,
সেই সময় সে তার মানে বয়ফ্রেন্ড বলি বা যাই বলি না কেন আজকের ভাষায়, মানে আপনারা তো শুনলে ভাববেন আমি কেন এভাবে বলছি, আমি একমাত্র আমার বলার উদ্দেশ্য হচ্ছে শুধু আপনাদের মনে রাখার জন্য। যদি এইভাবে আমরা মনে রাখি না, তাহলে আমরা কোনোদিন ভুলবো না যে তার বয়ফ্রেন্ড রয়েছে, কিন্তু সেই বয়ফ্রেন্ড হয়তো অন্য কোনো সম্পর্কে রয়েছে বা তাকে কিছু নিয়ে মানাতে চাইছে, সে এতটাই লজ্জা পাচ্ছে, সে তখন মনের কথা তাকে সেভাবে খুলে বলতে পারছে না, বা সে কি চাইছে সে সেটাও ঠিক করে জানে না। তাহলে এই বিষয়গুলো কি সত্যি মুগ্ধা নায়িকার মধ্যে খুব খুব স্বাভাবিক নয়? একটু দেখবেন খুব সাইন্টিফিক ভিত্তি রয়েছে, কিন্তু উজ্জ্বল নীলমণিটা যখন পড়বেন না এত ভালো লাগবে, ভীষণ সাইন্টিফিক ভিত্তি রয়েছে, সত্যিই তো তাই। মুগ্ধায় তো ওই ঘটনাগুলোই তো ঘটে। এরপরে মধ্যা নায়িকা, মানে একটা মিডিল এজে এসে আপনি পৌঁছলেন, যেখানে আপনার মধ্যে শারীরিক বা মানসিক দুটো দিক থেকেই দেখা যাচ্ছে যে আপনি একদিক থেকে যুবতীও হয়েছেন এবং অনেকটা ম্যাচিওর্ডও হয়েছেন। সেক্ষেত্রে আপনি আপনার যে পুরুষ সঙ্গী বা বয়ফ্রেন্ড তার সঙ্গে আপনি কিরকম ভাবে থাকবেন একটু নিজে ভাবুন। নেক্সট হচ্ছে প্রগল্ভা, আরেকটু মানে এবার আপনি পোড় খাওয়া, এবার বুঝে গেছেন বিষয়টা, এইবার আপনি কিরকম ধরনের বিহেভ করবেন। মানে এইগুলো যদি আমরা নিজেদেরকে ইমাজিন করতে থাকি, কোনো নারী হিসাবে ভাবতে থাকি, তার স্টেজ হিসাবে তার রিয়াকশন গুলো ভাবতে থাকি, তাহলে কিন্তু ওই বৈশিষ্ট্যগুলো আলাদা করে আমাকে মুখস্থ করার প্রয়োজনই পড়ে না। আমি নিজেই জানি যে আচ্ছা মুগ্ধা মানে তো এরকমই হবে, মধ্যা মানে তো এরকমই হবে, হ্যাঁ প্রগল্ভা মানে তো এরকমই হবে। বোঝাতে পারলাম? এইভাবে আপনারা পড়ুন, ঠিক আছে? হরিপ্রিয়া প্রকরণও তাই। তারপরে ধরুন সিঙ্গার ভেদ প্রকরণ, বিপ্রলম্ব সিঙ্গার সম্ভোগ, খুব স্বাভাবিক। কি কি হচ্ছে? পূর্বরাগ হচ্ছে, পূর্বরাগের 10টি দশা, 10টি দশা থেকে প্রত্যেকবার প্রশ্ন আসে, এবারও এসেছিল। তারপরে হচ্ছে 10টি দশায় কি কি ঘটনা ঘটে, দেখবেন ওখানেও যে ঘটনাগুলো ঘটে না ওগুলো ইন্টার রিলেটেড। এই লালসা, জাগরজা, তানব ইত্যাদি, ঠিক বুঝবেন যে ওটাই আগে হতে পারে এবং সবার শেষে হচ্ছে জরা, মোহ, মৃত্যু। তাহলে মৃত্যুই শেষ অবধি। তাহলে এইভাবে যদি আপনি স্টেপ ওয়াইজ পড়েন, তাহলে কিন্তু আপনি উজ্জ্বল নীলমণি কোনোভাবেই ভুলবেন না। ঠিক আছে? আমাকে বলতে বলা হয়েছিল উজ্জ্বল নীলমণি সম্পর্কে, আমি বলে দিলাম। এভাবে পড়ুন, ধরে ধরে এভাবে পড়ুন। অনুরাগ পূর্বরাগ হয়ে গেল। প্রবাস বলতে কি? প্রবাস আমরা জানি যে কৃষ্ণ চলে যাচ্ছেন মথুরাতে, কিন্তু সেই প্রবাসেরও ভাগ রয়েছে, ভাবি, ভবন, ভূত। তিনি বলছেন তিনি যাবেন একরকম, তিনি এবার এগিয়ে যাচ্ছেন সেটা একরকম, এবং তিনি চলে গেলেন মথুরাতে এবং তিনি আর আসছেন না, সেটা আবার একরকম। তাহলে এই যে তারপর বুদ্ধিপূর্বক প্রবাস, অবুদ্ধিপূর্বক প্রবাস। বুদ্ধিপূর্বক মানে নিজের কোনো কাজের জন্য সে যাচ্ছে, চলে যাচ্ছে। অবুদ্ধিপূর্বক হয়তো কেউ তাকে ইনভাইট করেছে, যাচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলো যদি একবার মূল টেক্সটটা পড়ে নেন এবং যদি কল্পনা করেন, এইভাবে যদি ভাবেন, তাহলে আমি বলবো উজ্জ্বল নীলমণির প্রশ্ন কিন্তু ভুল হওয়ার কথা নয়। ঠিক আছে? নেক্সট চলে আসি। আশা করি আমি বোঝাতে পেরেছি উজ্জ্বল নীলমণি কোন মানে কিরকম ভাবে মেন্টাল সেট আপটা করবেন উজ্জ্বল নীলমণি পড়তে গেলে। কখন আপনি ধার্মিক ভাবে ভাবলে কিন্তু চলবে না যে না বাবা আমি ওরকম কিছু ভাববো না, এই হবে না। আপনাকে উজ্জ্বল নীলমণি বেসিকটাই হচ্ছে সিঙ্গার রস, তাহলে আপনাকে সিঙ্গার সম্পর্কে তো ভাবতেই হবে, আদারওয়াইজ আপনি জানবেন কি করে, পড়বেন কি করে, তাই না? এই একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে অ্যারিস্টটলের পোয়েটিক্স। আচ্ছা, উজ্জ্বল নীলমণি দেখবেন কতগুলো জায়গায় রয়েছে কি করে মান ভাঙাচ্ছে। কখনো দেখা যাচ্ছে প্রেমিকাকে সে গিফট দিচ্ছে, ঠিক আছে? কখনো দেখা যাচ্ছে আকস্মিক ভয় দেখাচ্ছে, কোনো কিছু দিয়ে ভয় দেখাচ্ছে। যেমন ধরুন বিভিন্ন আমরা সিরিয়ালে সিনেমায় দেখতে পাই, খুব অদ্ভুত ভাবে একটা বাজ পড়লো, খুব এরকম একটা ঘটনা ঘটলো, দুজনের মধ্যে একটু রাগারাগি চলছে, বৃষ্টি হচ্ছে, বাজ পড়লো, কোনো নায়িকা নায়ককে গিয়ে জড়িয়ে ধরলো, তারপরে তাদের মধ্যে মিল হয়ে গেল, যে হ্যাঁ এবার আর রাগারাগি রইলো না। এই যে কন্ডিশনগুলো, এগুলো আমরা দেখেই থাকি, সিরিয়ালে হোক সিনেমায় হোক, প্রচুর পরিমাণে সিরিয়ালে সিনেমায় দেখতে থাকি। তাহলে এইগুলোই তো ঘটনা হিসেবে বোঝানো হচ্ছে, তো এইভাবে মান ভাঙছে, ঠিক আছে? বা এখানে দেখা যাচ্ছে নায়ক কোথাও বুকে চাপ দিয়ে ওরে বাবারে মরে গেলাম রে এরকম ভাবে শুয়ে পড়লো, নায়িকা পুরো ব্যাকুল হয়ে গেল, আরে কি হয়েছে কি হয়েছে, টেনশন হয়ে গেল। তখন ওই যে রাগটা ম্যাটার করছে না, কিন্তু তখন এই প্রিয় মানুষটার শরীরটা খারাপ বা তার কি হতে চলেছে, সে বাঁচবে কিনা, ওই টেনশনে সে তার রাগটা ভুলে গেল। তাহলে এইভাবেও রাগ ভাঙাচ্ছে। এই যে মানের যে বিষয়টা, মান বা অভিমান করে থাকা এবং মান ভঙ্গন ভঞ্জন, মান মানে যে রেগে আছে সেটাকে যে ভাঙাচ্ছে, তার যে স্টেপগুলো, সেই স্টেপগুলো যখন পরীক্ষায় আসবে আপনার কিচ্ছু ভয়ের নেই। এইগুলো আপনি পরপর পরপর পড়তে পড়তে যাবেন, ধরে ধরে পড়বেন, তাহলেই কিন্তু বুঝে যাবেন।
ঠিক আছে? সুতরাং উজ্জ্বল নীলমণি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মি, এবং আপনাদের জন্য হওয়া উচিত, আমি যেভাবে বললাম ওভাবে যদি পড়েন। নেক্সট চলে আসছি অ্যারিস্টটলের পোয়েটিক্স। অ্যারিস্টটলের পোয়েটিক্স কিভাবে পড়তে হবে এটা কিন্তু আমি অলরেডি একটা ক্লাস নিয়ে ডেডিকেটেড আলোচনা করে দিয়েছি। এখানে ছোট্ট করে আমি বলবো, কারণ ওই ক্লাসটা দেখে নেবেন, অনেকটা বড় আলোচনা করতে হবে তাহলে আমায়। এখানে আমি বলে দিচ্ছি অ্যারিস্টটলের পোয়েটিক্স পুরোটা পড়তে হবে। প্রত্যেকটা অধ্যায়ের নাম একদম সূচিপত্রকে মুখস্থ করে ফেলুন। ঠিক আছে? আমি বলেছিলাম যে কি করে সূচিপত্র কোন ট্রিক্সে মনে রাখা যায়। তাহলে সূচিপত্রকে মুখস্থ করে ফেলুন যে প্রথমে কি রয়েছে, অনুকরণের মাধ্যম আছে না অনুকরণের বিষয় রয়েছে, কোনটা প্রথম অধ্যায়ে রয়েছে। এইবারই কিন্তু প্রশ্ন ছিল যে ট্র্যাজেডির সংজ্ঞা কোন অধ্যায়ে রয়েছে, ষষ্ঠ অধ্যায়ে রয়েছে। এটা আমরা কি করে জানলাম? আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটু যদি যারা অ্যারিস্টটলের পোয়েটিক্সের ক্লাসটা করেছেন আমার, তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এটা কিন্তু আমি মেনশন করেছিলাম। এই রকম জায়গাগুলো থেকে না প্রশ্ন আসে, বোঝা যায় ক্যাথারসিস কথাটা কোন কোন জায়গায় এসেছে। তাহলে এমন ভাবে আমাদের অ্যারিস্টটলের পোয়েটিক্স পড়তে হবে যাতে প্রথমত আমরা পরপর যদি দিয়ে দেয় যে 2 নম্বর, মানে এরকম দিয়ে দিল 2, 4, 6, হ্যাঁ, আর এখানে হচ্ছে পরিচ্ছেদের নামগুলো দিয়ে দিল, আমরা যাতে ম্যাচ করতে পারি কোনটার সাথে কোনটা, নাম্বার 1। নাম্বার 2, সাজিয়ে লেখো প্রশ্ন আসে। সাজিয়ে লেখো প্রশ্ন আসে কিরকম, ওটা একটু করতে অনেকে ডিফিকাল্ট মনে হয়। তো সাজিয়ে লেখো প্রশ্ন মানে পরপর পরপর বিষয়টা পড়ে আমাদের জানতে হবে, নাম্বার 2। আরেকটা জায়গাও আমি আপনাদের এবার বলেছিলাম যে পারদ কাকে বলে, কোরাসের জায়গাটা, প্রোলগ কি এপিসোড কি, দুটোর গানের মধ্যবর্তী সেটা হচ্ছে এপিসোড। আমি আপনাদের সিরিয়াল দিয়ে বুঝিয়েছিলাম যে যেমন আমরা সিরিয়াল দেখতে থাকি, একটা এপিসোড তারপরে অ্যাড হয়, আবার আরেকটা এপিসোড পরপর পরপর আসে। তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে যদি আমরা পড়ি অ্যারিস্টটলের পোয়েটিক্স তাহলে কিন্তু খুবই সোজা। আরেকটা যেটা বলি, ভূমিকা অংশটা কিন্তু পড়বেন, অ্যারিস্টটলের পোয়েটিক্সের ভূমিকা অংশ থেকে প্রচুর প্রশ্ন আছে, দাগি দাগি খুঁটিয়ে খুঁটিয়ে পড়বেন, প্রচুর প্রশ্ন আছে। ভূমিকা অংশ, প্রথমত ভূমিকা অংশ পড়বেন, দ্বিতীয়ত সূচিপত্র মুখস্থ করে ফেলবেন, ছবির মতন করে মনে রাখবেন সূচিপত্র। তৃতীয়ত প্রত্যেকটা, এবার যখন মূল টেক্সটে পড়া শুরু করবেন যে অনুকরণের মাধ্যম বলতে কি বলতে চেয়েছে, বিষয়টাকে মাথায় নেবেন যে অনুকরণের মাধ্যম মানে এটা কি, বিষয় অনুকরণের বিষয়, অনুকরণের মাধ্যমের সঙ্গে অনুকরণের বিষয় তফাৎটা কি হলো। তাহলে ট্র্যাজেডির সংজ্ঞা যে ষষ্ঠ অধ্যায়ে দেওয়া হলো, তার সাথে সাথে ষষ্ঠ অধ্যায়ের কি কি বলা হলো, এই যে বিষয়গুলো, এইগুলোকে ধরে ধরে কিন্তু আমাদের পড়তে হবে। সরল জটিল কাহিনী, বিপ্রতিপদা উদ্ঘাটন, খুব গুরুত্বপূর্ণ দুটো টার্ম। বিপ্রতিপদা উদ্ঘাটন কোন অধ্যায়ের অন্তর্গত এবং সেখানে কি বলা হয়েছে, উদ্ঘাটন বলতে কি বলা হচ্ছে, কোনো কিছু জানা, কোনো কিছু জানতে পারলাম আমি, তাই না? বিপ্রতিপদা মানে উল্টো দিকে, কাহিনী উল্টো দিকে মোড়, মানে আমি ভেবেছিলাম এনাকে মানে কোনো নায়ক তার সে এটা জানার ফলে এটাই হবে, আমি এটা ভেবেছিলাম, কিন্তু দেখা গেল উল্টো দিক হয়ে গেল, উল্টো বিষয় চলতো। তাহলে এটা হচ্ছে কাহিনীর বিপ্রতিপদা বা বিপরীত দিকে পরিবর্তন, এই বিষয়গুলো জানতে হবে। দ্বিতীয় হচ্ছে দেখবেন নিচে নিচে লেখা রয়েছে, যেমন দ্বিধুরামর কাব্য কিসের জন্য, অ্যাপেল্লোর কে ছিলেন, বাখাস কে ছিলেন, হ্যাঁ, এই যে বিষয়গুলো, কিথারা কি, এই সমস্ত বিষয়গুলো দেখবেন বইটার নিচে নিচে, যেটা অ্যারিস্টটলের শিশির কুমার দাসের যে বইটি রয়েছে না, বইটি পড়বেন, ওই বইটা থেকেই কিন্তু প্রশ্ন আসে। অ্যারিস্টটলের পোয়েটিক্সের আলাদা করে কোনো বই পড়ার দরকার নেই, শিশির কুমার দাস। আচ্ছা, এবার আমি একটু বইয়ের নামগুলো বলে দিই, ঠিক আছে? আমি অলরেডি দিয়ে দিচ্ছি, সেটা থেকে আপনারা ভিডিওটা দেখলে নামগুলো জেনেই যাবেন, তবু আপনাদের সুবিধার্থে আমি একবার বলছি। জীবেন্দ্র সিংহ রায়ের কাব্যতত্ত্ব রয়েছে, বিমল কুমার মজুমদার সাহিত্য বিবেক দেজে পাবেন, শিশির কুমার দাস পোয়েটিক্স ইম্পর্টেন্ট, বইটা অবশ্যই কিনবেন। ধ্রুব কুমার মুখোপাধ্যায়ের উজ্জ্বল নীলমণির বই রয়েছে প্রজ্ঞা বিকাশের। আচ্ছা, নেক্সট হচ্ছে সাধন চট্টোপাধ্যায় অ্যারিস্টটলের পোয়েটিক্স, পদাবলী পরিচয় হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, কাব্যতত্ত্ব বিচার দুর্গাশঙ্কর মুখোপাধ্যায়, ভারতীয় কাব্যতত্ত্ব অবন্তী কুমার সান্যাল, উজ্জ্বল নীলমণি রামনারায়ণ বিদ্যারত্ন, এটা তারা লাইব্রেরিতে পাবেন। কাব্য জিজ্ঞাসা অতুল চন্দ্র গুপ্ত, ভারতীয় কাব্যতত্ত্ব, এটা বোধহয় বললাম অবন্তী কুমার সান্যাল। আচ্ছা, প্রাচীন ভারতের অলঙ্কার শাস্ত্রের ভূমিকা বিষ্ণুপদ ভট্টাচার্য, সংস্কৃত বুক ডিপোতে পাচ্ছেন। কাব্যতত্ত্ব বিচার দুর্গাশঙ্কর মুখোপাধ্যায়, মডার্ন বুক এজেন্সিতে পাবেন।
আচ্ছা, নবেন্দু সেনের সম্পাদনায় সাহিত্য তত্ত্ব, এই যে বইগুলো মোটামুটি সবকটা বইয়ের নামই বললাম, অনেকগুলো বইয়ের নাম বললাম। রেফারেন্স বই হিসাবে এতগুলো বই কিন্তু দেখার জায়গা আপনাদের রয়েছে। যে কোনো বই দেখতে পারেন, আলাদা করে আমার কিচ্ছু বলার নেই। যেই বই দেখুন না কেন তার মধ্যে মূল টেক্সটটা থাকলেই হবে। প্রত্যেকটা বই মোটামুটি মূল টেক্সট থাকবে, একটা মূল টেক্সটের বই, এবং সেই টেক্সটটা ভালো করে পড়বেন। আর অ্যারিস্টটলের পোয়েটিক্সের ক্ষেত্রে আমি এটাই বলবো, শিশির কুমার দাসের যে বইটি রয়েছে পোয়েটিক্স নাম দিয়ে, পোয়েটিক্স বা প্যাপিরাস পোয়েটিক্সই লেখা রয়েছে, সেই বইটা আপনারা, একদম চটি বই, ছোট্ট একটা বই, পাতলা বই, খুব বেশি পেজ নেই, 70-80 পেজ হবে, সেই বইটা খুব ভালো করে পড়বেন। ঠিক আছে, এইটা একটা বলার বক্তব্য অ্যারিস্টটলের পোয়েটিক্স থেকে এইভাবে পড়বেন। এছাড়া আরো অনেক বিষয় রয়েছে অ্যারিস্টটলের পোয়েটিক্সে, যেটা আমি অলরেডি আলোচনা করে দিয়েছি, বোধহয় 20-25 মিনিটের ক্লাস নিয়ে পুরো গুছিয়ে আমি ওটা সম্পর্কে বলে দিয়েছি। সেই ক্লাসটা আপনারা দেখে নিন। একবার আমার চ্যানেলটায় যান, গিয়ে প্লে লিস্টে যান, দেখবেন প্লে লিস্টে ক্লিক করবেন, পরপর পরপর অনেকগুলো প্লে লিস্ট পাবেন। ওখানে আপনাদের ইচ্ছে মতো প্লে লিস্টে যেটা জানতে ইচ্ছে করবে দেখতে পাবেন। সেখানে দেখবেন নেট সেট বেঙ্গলি ইউনিট, এটা হচ্ছে ইউনিট 10, তাই তো, নেট সেট বেঙ্গলি ইউনিট 10 বলে একটা প্লে লিস্ট রয়েছে। সেখানে কিন্তু আমি অ্যারিস্টটলের পোয়েটিক্স সম্পর্কে যে আলোচনা করেছি তার ভিডিওটা রয়েছে। সেই ভিডিওটা আপনি দেখে নিলেন, তাহলে আপনি বুঝে গেলেন পুরোটা কিভাবে করতে হবে। এটা যেহেতু ওভারঅল আলোচনা করছি, তাই এটা সম্পর্কে বলতে গেলে ওই আলাদা ক্লাস নিয়ে বলতে হয়, ঠিক তেমনিভাবে আলাদা ক্লাসটা আমি অলরেডি করিয়ে ফেলেছি। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে যে কোনো ভিডিও কিন্তু আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আমার অলওয়েজ প্রচেষ্টা থাকে, আমি যে কটাই ভিডিও দিই চেষ্টা করি প্রতিদিন দেওয়ার, যতটাই দিতে পারি না কেন আমি চেষ্টা করি এলাবোরেটলি পুরো বিষয়টা বোঝাতে। কেউ যদি 5 মিনিটে 10 মিনিটে ভিডিও শুনতে চায় তাহলে মাফ করবেন, আমি দিতে এখনো অবধি পারিনি সম্ভবত কোনো ভিডিও। যেটা আমার মনে হয়েছে বলতে হবে সেটা আমাকে বলতে হবে। ওই 5 মিনিটের ভিডিও দেব, তাহলে হয়তো আপনারা দেখবেন, মানে ওই চিন্তা ভাবনাতে আমি হড়হড় করে বলে গেলাম, অর্ধেক বলতে পারলাম অর্ধেক বলতে পারলাম না, বোঝাতেই পারলাম না, তাহলে ওই 5 মিনিটের শিক্ষার কিন্তু কোনো মানে নেই বলে আমার মনে হয়। এবং আমরা যে পড়াশুনো করছি, নেট হোক, এসএলএসটি হোক, পিএসসি হোক, যে কোনো পড়াশুনোর ক্ষেত্রে যদি আমাদের অতটুকু ধৈর্য না থাকে যে ক্লাসটার মধ্যে ম্যাম কি বলতে চাইছে আমি বুঝি এবং বুঝে পড়ি, আমার মনে হয় না কোনো ফালতু কথা আমি এখানে বলেছি। যেটুকু প্রয়োজন, যেভাবে প্রয়োজন, যদি প্রত্যেকটা কথা আপনারা শেষ অবধি শুনে থাকেন, তাহলে আমি বলবো কাজে আপনাদের দেবে, দিতে বাধ্য। যাই হোক, এই হচ্ছে বিষয়। এইভাবে আপনারা পড়ুন, আমাকে কমেন্টে জানান বুঝতে পারলেন কিনা। কোনো রকম অসুবিধা হলে আমি তো আছি, কোনো চিন্তা নেই। আপনারা খুব ভালো করে পড়াশুনো করুন, রেজাল্ট যতই আপডেট হোক যাই হোক না কেন এই পার্টগুলো পরিবর্তন হওয়ার তেমন কিছু নেই, আমি বলেইছি। তাহলে এই পার্টগুলো আপনারা জলদি জলদি শেষ করে ফেলুন, যারা প্রথম প্রথম পড়াশুনো শুরু করছেন নেটের জন্য। আর যারা অনেকদিন ধরে করছেন, এই পার্টগুলো করে ফেলেছেন, তাও বলবো বারবার করে করুন, কারণ এই পার্ট থেকে এবারও বোধহয় আমি দেখলাম 9টা মতন প্রশ্ন কিন্তু দিয়েছে এটা থেকে। ঠিক আছে, সুতরাং এই পার্টগুলো থেকে আগে প্রশ্ন কম আসতো, এখন কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। মানে এখন এনটিএ হাঁটছে কনসেপ্টের দিকে। আপনি যদি কনসেপ্ট না জানেন তাহলে আপনি উত্তর করতে পারবেন না। আর কনসেপচুয়াল জায়গাই হচ্ছে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 9 এবং ইউনিট 10, বেশিরভাগটাই কনসেপচুয়াল জায়গা। আর বাকিগুলো কিন্তু তথ্য মনে রাখলেই মোটামুটি হয়ে যায়। আরেকটা বিষয় অবশ্য রয়েছে যেটা প্রবন্ধ, সেটাও কনসেপ্টটা ক্লিয়ার থাকাটা খুব প্রয়োজন, মুখস্থ করে হয় না। প্রবন্ধ সম্পর্কেও কিন্তু আলোচনা আমি করেছি এক জায়গায় কিভাবে পড়বেন, সেখানেও কিন্তু আপনারা সেই যে বললাম প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গেলেই প্রত্যেকটা ইউনিট ধরে কিন্তু নেট হোক, সেট হোক, পিএসসি হোক, এসএসসি হোক, এসএসসি মক টেস্ট, বিহারে যে পরীক্ষাটা হতে চলেছে, ঝাড়খণ্ডের, প্রত্যেকটার ভিডিও কিন্তু আপনারা প্লে লিস্ট পেয়ে যাবেন, প্লে লিস্ট খুলে দেখে নিতে পারবেন। যাই হোক, আজ এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং পড়াশোনার মধ্যে থাকুন। ধন্যবাদ।